আসসালামু আলাইকুম। সকলকে আজকের উপজেলা রিভিউ ক্লাসে স্বাগত জানাচ্ছি। ক্লাস শুরু করার পূর্বে যে বিষয়টি নিয়ে আমি বলতে চাই যে আমাদের টোটাল কোর্স আউটলাইন যদি আপনারা দেখেন এবং যদি ভিডিও ক্লাসগুলো আপনাদের করা থাকে, তাহলে আমি মনে করি যে আপনাদের উপজেলার সম্পর্কে 100% প্রিপারেশনই হয়ে গেছে। শুধু আজকে ক্লাসটা আপনাদের যেহেতু 46তম যারা ভাইবা দিবেন তাদের সন্নিকটে, সো উপজেলা বেসড কী কী কোশ্চেন হতে পারে এবং সেগুলোর অ্যান্সার প্যাটার্নটা কী হওয়া উচিত সেগুলো খুব সংক্ষিপ্ত সময় এবং সংক্ষিপ্ত উপায় আমি আপনাদের সামনে আজকে জাস্ট আলোচনা করব। যারা আমার সাথে আছেন তারা অলরেডি ক্লাসটা দেখতে পারেন। এছাড়া ক্লাসটা শেষ করে অবশ্যই এটা আপনাদের জন্য ওয়েবসাইটে আপলোড করা থাকবে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। তো চলেন আমরা শুরু করি। ক্লাস শুরু করার পূর্বে আমি একটু সামান্য সময় ওয়েট করি, সবাই যারা যারা জয়েন হতে চান তারা যাতে জয়েন হতে পারেন এই জন্য। তাহলে চলেন আমরা শুরু করি আজকের উপজেলা রিভিউ ক্লাস। আমরা যদি বিসিএস ভাইবাটাকে বিশ্লেষণ করে ফেলি বা আচ্ছা, আমার মনে হয় সাউন্ডটা শোনা যাচ্ছে, তবু আমি একবার চেক করে নিই যে আমার সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা। ওকে, আই হোপ শোনা যাচ্ছে এবং খুব সুন্দর শোনা যাচ্ছে। সো উপজেলা কথন থেকে যদি আমরা কথা বলতে চাই, তো উপজেলা থেকে আমরা বারবার দেখেছি যে এখান থেকে আমরা যেটা অ্যাজ এ হোল বলতে পারি যে টোটাল হচ্ছে আমরা দুইটা প্যাটার্নের কোশ্চেন আমরা এখান থেকে দেখতে পাই। টু প্যাটার্ন অফ কোশ্চেন্স আসে বা ভাইভাতে আপনার কাছে থ্রো করা হয় টু প্যাটার্ন অফ কোশ্চেন্স। সো টু প্যাটার্ন অফ বলতে একটা হচ্ছে মেইনলি ক্লিনিক্যাল রিলেটেড যে কোশ্চেন করা হবে, এটা যারা বিশেষ করে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে ভাইবা দিচ্ছেন তাদেরকে তো অবশ্যই করা হবে ক্লিনিক্যাল রিলেটেড, এবং এর পাশাপাশি যারা হয়তো বোধ দিয়ে আছেন তাদেরকে ক্লিনিক্যালের বাইরেও কিছু হচ্ছে প্রশাসনিক কোশ্চেন করা হয়। হ্যাঁ, কিছু প্রশাসনিক কোশ্চেনটা করা হবে। তবে প্রশাসনিক কোশ্চেন কিন্তু অনেক সময় ভাইবা ক্যান্ডিডেটদেরও ইনভেরিয়েবলি করা হয়ে থাকে, কারণ হচ্ছে স্যাররা আপনার ডেপথ অফ নলেজ বা আপনাদের কতটুকু ধারণা আছে এটা সম্পর্কে জানতে চান। তাহলে প্রথমে উপজেলা থেকে আমাদের কি জানতে হয়, একটা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, তার গঠনতন্ত্র, এগুলো কিন্তু আমার পিডিএফগুলোতেও দেওয়া আছে। আমি জাস্ট তাড়াতাড়ি বলে যাচ্ছি যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাধারণত 50 শয্যা বিশিষ্ট হয়ে থাকে। দেশে টোটাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংখ্যা হচ্ছে 435টা। তবে কিছু কিছু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখনও 31 শয্যা বিশিষ্ট আছে। ওকে, কয়েকটা আছে 31 শয্যা বিশিষ্ট রয়েছে। এই হচ্ছে প্রথমে উপজেলা থেকে আমরা শুরু করলাম। স্যাররা হয়তো জানতে চান কয় শয্যা, 50 শয্যার বাইরে আছে কিনা, কতটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, এই কোশ্চেন। ওকে, আচ্ছা, অনেক সময় স্যারদের একটা প্রিয় কোশ্চেন থাকে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আমরা কেন কমপ্লেক্স বলছি, হোয়াই উই কল ইট অ্যাজ এ কমপ্লেক্স। এর উত্তরটা কমপ্লেক্সের মাঝখানেই আছে, এবং এর উত্তর দেওয়ার জন্য আমরা যদি খেয়াল করি যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তিনটা ক্যাটাগরিতে রান করে। একটা হচ্ছে আউটডোরে রান করে, একটা থাকে আউটডোর থাকে, একটা হচ্ছে আমার ইনডোর থাকে, মানে যেটা সেবার কথা যেটা বলতেছি, এটা সেবার কথাটা বলতেছি, আমি কিন্তু ক্লিনিক্যাল সাইট নিয়ে কথা বলছি। আচ্ছা, আউটডোর থাকে, ইনডোর থাকে এবং ইমার্জেন্সি বিভাগ থাকে অন্য সকল হাসপাতালের মতোই। তাহলে এই তিনটা বিভাগের কাজ কিন্তু হচ্ছে আপনাকে সেবা প্রদান করা। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই সেবা প্রদান করা ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিন্তু আপনারা জানেন ইপিআই কার্যক্রম বা টিকা কার্যক্রম কিন্তু ওই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রকে পরিচালনা করে, এটা একটা কাজ করে। এরপরে ডটস কর্নার, হ্যাঁ, ডটস কর্নার আছে, লেপ্রোসি কর্নার আছে, এছাড়াও বিভিন্ন ধরনের কর্নার আছে, যেমন নন কমিউনিকেবল ডিজিজ কর্নারগুলো আছে। এর পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই উপজেলা থেকে স্বাস্থ্য সংবলিত যে যত সমস্ত বিষয় কিন্তু উপজেলা থেকেই পরিচালিত হতে থাকে। সো শুধুমাত্র চিকিৎসা সেবার ভেতরে সীমাবদ্ধ না থেকে উপজেলা স্বাস্থ্য সেবা বিষয়ক যাবতীয় কার্যাবলীর কাজটাও কিন্তু করে থাকে উপজেলা হেলথ কমপ্লেক্স। এই জন্য এটাকে আমরা টোটাল অ্যাজ আ হোল বলতে পারি, এটা হচ্ছে আমাদের একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এটা অ্যান্সার আপনারা পেয়ে গেলেন। এই কোশ্চেন করে থাকে। এরপরে যে কোশ্চেনটা এখানে করা হয়ে থাকে যে উপজেলার
আপনারা খেয়াল করবেন উপজেলার প্রধানকে বলছে না উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান বলছে। উপজেলার প্রধান বললেও কিন্তু অ্যান্সার আলাদা হবে। একটা হচ্ছে নির্বাহী প্রধান, একটা হচ্ছে প্রশাসনিক প্রধান, একজন হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার, একজন হচ্ছে উপজেলার চেয়ারম্যান। তবে এছাড়া যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আপনার যে ইমিডিয়েট বসকে বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বসকে, তাহলে সেটা হচ্ছে ইউএইচএন এফপিও, উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার। তিনি কোন গ্রেডে চাকরি করেন? তিনি কিন্তু অবশ্যই ষষ্ঠ গ্রেডের হচ্ছে একজন কর্মকর্তা। তাহলে তখন জিজ্ঞাসা করতে পারে আপনি কোন গ্রেডে কর্মকর্তা হবেন? আপনি নবম গ্রেডের কর্মকর্তা হতে যাচ্ছেন। আপনার যখন যোগদান করবেন আপনার পদবি কী হবে? আপনার পদবি হবে অ্যাসিস্ট্যান্ট সার্জন। তখন স্যাররা অনেকে জিজ্ঞাসা করতে পছন্দ করেন কেন অ্যাসিস্ট্যান্ট সার্জনই হলো, কেন অ্যাসিস্ট্যান্ট মেডিসিন ডক্টর হলো না? এর কারণ হচ্ছে যে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রতিটি ক্যাডারে এন্ট্রি পোস্টের একটা নাম থাকে। সো বাংলাদেশ যে বিসিএস স্বাস্থ্যর যে এন্ট্রি পোস্টের নাম অ্যাসিস্ট্যান্ট সার্জন, একইভাবে বিসিএস প্রশাসনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার, বিসিএস পুলিশের হচ্ছে আপনার হচ্ছে এএসপি। সো এই যে এন্ট্রি পোস্টগুলো, এই জন্য এন্ট্রি পোস্ট হিসাবে এটার নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সার্জন। এটা জাস্ট পোস্টের নাম, এটা কোনো ডেজিগনেশনটাকে নির্দেশ করে না। এখান থেকে জিজ্ঞাসা করতে পারে। এরপরে হচ্ছে অনেক সময় জিজ্ঞাসা করে যে উপজেলা, হঠাৎ করে আপনাকে জিজ্ঞাসা করে যে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কতজন ডাক্তার থাকে। এটা একটা কিন্তু পিডিএফ আপনাদেরকে আমি গঠনতন্ত্রে দেওয়া আছে, সেখানে দেখে নিতে পারবেন। তবে যে বিষয়টা সারা বেশি জানতে চান যে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে যখন আপনি ইউএইচ অ্যান্ড এফপিও বলবেন, যখন আপনি বলবেন তিনি হচ্ছে ষষ্ঠ গ্রেডের কর্মকর্তা, 6 গ্রেড, তখন আপনার কাছে জানতে চাই যে উপজেলায় কি আর কোনো উপজেলায়, খেয়াল করবেন আপনার কাছে জানতে চাচ্ছে যে উপজেলায় কোনো ষষ্ঠ গ্রেডে কর্মকর্তা আছে নাকি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে বললে কে থাকেন? সাধারণত জুনিয়র কনসালটেন্ট থাকেন। প্রতিটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 10টা থেকে 11টা জুনিয়র কনসালটেন্ট, যেমন জুনিয়র কনসালটেন্ট শিশু অর্থাৎ যারা পোস্ট গ্রাজুয়েশন পার করেছেন, জুনিয়র কনসালটেন্ট মেডিসিন, এরকম ডাক্তারগুলো থাকেন। ইনারা সকলেই হচ্ছে 6 গ্রেড, এটা আপনাকে মনে রাখতে হবে। এছাড়াও উপজেলা যিনি আরএমও থাকেন, রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার, তিনিও কিন্তু হচ্ছে আমাদের 6 গ্রেড যে কর্মকর্তা, তিনি হচ্ছে 6 গ্রেড। সাধারণত 6 গ্রেডই হয়ে থাকেন, তবে বর্তমানে কিছু কিছু 9 গ্রেড আরএমও দেখতে পাওয়া যায়। এর বাইরে যদি আপনাকে জিজ্ঞাসা করে যে উপজেলায় ষষ্ঠ গ্রেডের আর কে কে কর্মকর্তা আছে, তখন কিন্তু আপনি বলতে পারেন ইউএনও অর্থাৎ উপজেলা নির্বাহী অফিসার, আর তারপর ইউএলও বলতে পারেন উপজেলা লাইফ স্টক অফিসার, এরপরে উপজেলা হচ্ছে আমরা যদি বলি পরিবার পরিকল্পনা কর্মকর্তা, এই বিষয়গুলো আপনারা আনতে পারেন। সো দিস আর দ্য বেসিক থিংস যেটা আমরা স্টার্টিং করব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আর কি। আচ্ছা, এরপর আপনাকে উপজেলা থেকে আর কী কী জিজ্ঞাসা করতে হবে, এই যে এটা যে উপজেলাতে কী কী ধরনের সেবা প্রদান করা হয় বলে আপনি জানেন, সেটা আপনি বললেন স্যার এখানে আউটডোর সেবা হয়, ইনডোর সেবা হয় এবং হচ্ছে ইমার্জেন্সি সেবা হয় আর কি, এই ধরনের সেবা হয়। ওকে, আচ্ছা। তো এরপরে হয়তো আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে উপজেলাতে ইমার্জেন্সিতে কি কি সেবা দেওয়া হয়। এখান থেকে ভাইবার মেইনলি ক্লিনিক্যাল যে পার্টটুকু সেটা শুরু হয়। আপনারা অলরেডি এটা আত্মস্থ করে ফেলেছেন, কিন্তু আমি এখানকার আরও আপনাদের কিছু পয়েন্ট আউট করে দিব যেগুলো আপনাদেরকে ভাইবাতে আপনাদের কনফিডেন্স বিল্ড করতে এবং অ্যান্সার করতে কিন্তু আপনাদের জন্য ভালো করবে। তো সেখানে আমরা কি বিষয়গুলো দেখতে চাই, যেমন আপনাকে শুরুতেই কোশ্চেন করতে পারে যে আপনি যখন উপজেলাতে যাবেন তখন আপনি উপজেলাতে ইমার্জেন্সিতে কি কি রোগী পেতে পারেন, অথবা স্যাররা যদি আপনাকে ট্রিকি একটা কোশ্চেন করে যে আপনি উপজেলার আউট পেশেন্ট ডিপার্টমেন্ট বা ওপিডিতে কি কি পেশেন্ট পেতে পারেন, খেয়াল করেন এইভাবেও কোশ্চেন করতে পারে। আবার ধরেন আপনি বলছেন যে আপনি গাইনি অ্যান্ড অপসে ক্যারিয়ার করতে চান, তখন আপনাকে জিজ্ঞাসা করছে যে আপনি গাইনি অ্যান্ড অপসের ক্যান্ডিডেট হিসেবে উপজেলাতে ইমার্জেন্সিতে কি কি রোগী পেতে পারেন এবং উপজেলাতে ওপিডিতে কি কি রোগী পেতে পারেন। এই ধরনের কোশ্চেন অ্যান্সার করার ক্ষেত্রে আমি 3টা বিষয় সতর্ক থাকার জন্য বলি। এক হচ্ছে আপনার কাছে খেয়াল করেন আপনাকে বলছে ইমার্জেন্সি নাকি ওপিডিতে। এখন আপনাকে প্রথমে বলছে যে ইমার্জেন্সিতে কি পেশেন্ট, অনেকে দেখা যায় ওপিডিতে কি পেশেন্ট বলে অ্যান্সার করে বসে যে স্যার আমি এপিএইচ এর পেশেন্ট পাবো এবং পিপিএইচ এর পেশেন্ট পাবো, হয়তো সে বলতেছে, কারণ এটা তো উপজেলাতে কমনলি পাওয়া যায়। কিন্তু খেয়াল করেন ওপিডি মানে হচ্ছে আউট পেশেন্ট ডিপার্টমেন্ট। আপনারা মেডিকেল কলেজে ছিলেন, ওপিডিতে সেবা দিয়েছেন, ওপিডিতে কয়জন অ্যান্টিপার্টাম হেমোরেজ আর পোস্টপার্টাম হেমোরেজ নিয়ে যায় বলেন তো? এটা কি যায়? আদৌ যায় না। তাহলে এরকম বলা যাবে না। যদি বলে যে উপজেলায়
ইমার্জেন্সিতে কি কি পেশেন্ট পেতে পারেন, বা এমনিতেও যদি বলে যায় যে উপজেলায় আপনি কি কি পেশেন্ট পেতে পারেন, সেই ক্ষেত্রে আপনি গাইনি অ্যান্ড অবস্টেট্রিক হয়তো বলেন স্যার আমি পিএইচ পেতে পারি, পিপিএইচ পেতে পারি, আমি হচ্ছে লেবার পেইনের পেশেন্ট পেতে পারি, এই টাইপ কথাগুলো আপনি বলতে থাকলেন। কিন্তু আপনাকে যদি ওপিডিটা ফিক্সড করে দেয় যে না আপনি উপজেলা ওপিডিতে কী কী পেশেন্ট পাবেন, গাইনি অ্যান্ড অবস কী কী পেশেন্ট আসতে পারে, আপনার কাছে একটা হচ্ছে ডিসমেনোরিয়ার পেশেন্ট আসতে পারে, আপনার কাছে ইউটিআই পেশেন্ট আসতে পারে, আপনার কাছে মিনিস্ট্রাল অ্যাবডোমিনের পেশেন্ট অন্য কোনো আসতে পারে, আপনার কাছে পিসিওএস এর পেশেন্ট আসতে পারে, আপনার কাছে লোয়ার অ্যাবডোমিনাল পেইন এলএপি পেইন আসতে পারে, ইভেন আপনার কাছে প্রেগনেন্সি ভিজিটে আসতে পারে। এই জিনিসগুলো আপনি কিন্তু ওপিডিতে ম্যানেজ করতে পারবেন। সো ওপিডি বললে খেয়াল করেন যে আপনি কি অ্যান্সার করতে চাচ্ছেন, এবং ইমার্জেন্সিতে বললে আপনি কি অ্যান্সার করতে চাচ্ছেন। এরপর আমার যে সাজেশন থাকবে আপনাদের কাছে, সেই বিষয়টা হচ্ছে আপনাকে যখন বলবে যে উপজেলাতে আপনি কি কি পেশেন্ট পেতে পারেন, অথবা আপনার সাবজেক্ট থেকে, যেমন আপনি বললেন যে আপনি কার্ডিওলজিতে ক্যারিয়ার করতে চান, হ্যাঁ, তখন আপনি বললেন স্যার আপনাকে জিজ্ঞাসা করলো যে উপজেলাতে আপনি কার্ডিওলজি কি কি পেশেন্ট পেতে পারেন, হ্যাঁ, তখন আপনি খেয়াল করবেন যে আপনাকে সবচেয়ে কমন যে সিনারিওগুলো সেগুলোকে আপনি বলতে হবে। আপনি নিশ্চয়ই প্রথম অনেকে দেখা যায় আমরা দুই একটা বলে কঠিন কঠিন কথা, রাপচার্ড অ্যাওর্টিক অ্যানিউরিজম, এটা কি উপজেলায় আসা সম্ভব? এটা কিন্তু সম্ভব না। তাহলে যে কোশ্চেনের উত্তর আপনি দিতে পারবেন এবং সহজ সেই বিষয়গুলো বলবেন, যেমন স্যার উপজেলা আমি কার্ডিওলজি কী পেতে পারি, আপনি এমআই বলতে পারেন, বা আপনি না বলে আপনি বলতে পারেন যে হচ্ছে অ্যানজাইনার কথা বলতে পারেন, বা এসিএস বলতে পারেন, স্যার আমি অ্যাকিউট করোনারি সিনড্রোমের পেশেন্ট পাবো। দেখেন আপনি যখন অ্যাকিউট করোনারি সিনড্রোম, তখন কিন্তু স্যাররা জিজ্ঞাসা করবে যে অ্যাকিউট করোনারি সিনড্রোমের মধ্যে কি কি আছে, তখন আপনি বললেন স্যার এর মধ্যে আছে আনস্টেবল অ্যানজাইনা, এর মধ্যে আছে অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন, এইরকম। অর্থাৎ একটা কোশ্চেনকে আপনি 2-3টা কোশ্চেনে নিয়ে যাচ্ছেন। কিন্তু কেউ হয়তো শুরুতেই বললো স্যার আমি উপজেলাতে এএমআই পাবো, অর্থাৎ অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন পাবো, তার কিন্তু একটা কোশ্চেন কম হবে, কারণ সেই ক্ষেত্রে স্যার তাকে ওই জায়গা থেকে সরাসরি জিজ্ঞাসা করবে। সুতরাং আপনি স্যারকে ওই জায়গাতে কিভাবে খেলাতে চান, স্যার কাছ থেকে কিভাবে নাম্বার বের করতে চান, এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, আচ্ছা, তা আপনি বললেন স্যার আমি অ্যাকিউট করোনারি সিনড্রোম পেতে পারি, তারপরে হচ্ছে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার যে ফেইলার সেই পেশেন্ট পেতে পারে। এইভাবে আপনি 2-3টা কজ আপনি নিজের মতো করে অলওয়েজ সাজায় নেবেন, যাতে পরীক্ষাতে ওই বিষয়ে জিজ্ঞেস করার পর এই বিষয়টা আপনি থ্রো আউট করতে পারেন সেই জায়গাতে। হ্যাঁ, আচ্ছা, এরপরে কারণ আপনি পরবর্তী যে কোশ্চেনগুলো আসবে সেটা কিন্তু এর উপরেই ডিপেন্ড করে কোশ্চেনগুলো আসবে। সাধারণত এই টাইপ কোশ্চেনগুলো অ্যান্সার করার পর যে ধরনের কোশ্চেনগুলো আসে বা স্যাররা যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন করতে পছন্দ করে সেটা হচ্ছে এমআইয়ের ম্যানেজমেন্টটা আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে জেনে যেতে হবে। উপজেলা আপনি এমআই কতটুকু ম্যানেজ করবেন, উপজেলাতে এমআই আসলে কি করবেন, এই ধরনের কোশ্চেনের অ্যান্সার বলি স্যার সহজে। স্যার আমি একটা শর্ট হিস্ট্রি নিয়ে নিব, শর্ট হিস্ট্রিতে কী থাকবে, তার হাইপার টেনশন বা কিছু আছে কি না। এরপরে স্যার হচ্ছে আমি যদি আমার কাছে ইনভেস্টিগেশন ফ্যাসিলিটিস থাকে আমি একটা ইসিজি করে ফেলবো। যখন এই কথা বলবেন এবং সাথে সাথে বলবেন সাইমালটেনিয়াসলি আমি তাকে রিসাসিটেট বা আমি তাকে ম্যানেজমেন্ট দিতে থাকবো, এটা কিন্তু আপনার কাছে স্যারের কাছে আপনার মুখটাকে উজ্জ্বল করবে। কারণ ধরেন আপনার কাছে ইসিজি মেশিন আনতে কিছু দেরি হচ্ছে, সেই সময় তো রোগী তো ডেটোরিয়েটও করতে পারে। সো আপনার যদি মনে হয়ে থাকে যে পেইনের ন্যাচার অনুসারে বা হিস্ট্রি থেকে আপনি বলবেন যে হিস্ট্রির মধ্যে কী থাকবে, পেইন কখন শুরু হয়েছে, সেটা রেস্টের রিলিফ হয় কিনা, সেটা কোনো রেডিয়েশন আছে কিনা। সো আপনি ক্লিনিক্যালি অ্যাসেস করে ফেললেন রোগীটা ঘামতেছে, বমি আছে, যে এর হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়ে গেছে। সো সিমিলটেনিয়াসলি আপনি তার ট্রিটমেন্ট শুরু করবেন। ট্রিটমেন্টের মধ্যে কী করবেন, প্রথমে যে কথাটা বলতে হবে অ্যাবসোলিউট রেস্ট বা বেড রেস্টের কথা বলতে হবে। এরপর তাকে অক্সিজেন আপনি দিবেন, অ্যাসপিরিন ক্লোপিডগ্রেল দিবেন, এরপরে হচ্ছে তাকে আপনি পিপিআই দিবেন, অ্যান্ড দেন আপনি কি করবেন, আলটিমেটলি আপনাকে পেশেন্টটাকে কিন্তু রেফার করতে হবে, আপনি ন্যালবান সেখানে দিতে পারবেন না। ওকে, আপনি তাকে রেফার করে দিবেন। তখন এরপরে স্যাররা যদি জিজ্ঞাসা করে যে রেফারেলের পর তারা সেখানে গিয়ে কি ম্যানেজ করবে, তখন আপনি হয়তো যে এমআর যে বাকি ম্যানেজমেন্টগুলো আছে সেটা যেটা আপনি বইয়ে পড়েছেন সেটা অ্যান্সার করবেন। সুতরাং উপজেলাতে কতদূর কোনটা ম্যানেজমেন্ট করতে হবে এটা জানা খুবই দরকার এবং দরকার আছে। এরপরে স্যাররা যেমন এখান থেকে কোশ্চেন করতে পারে যে এমআই পেশেন্টকে যখন আপনি রেফার করলেন তখন আপনি কোন বিষয়টি আপনি বলে দিবেন, তখন আপনাকে বলে দিতে হবে স্যার আমি বলে দিব যে পেশেন্টটাকে যাতে কোনো অবস্থায় যে নাড়াচড়া না করানো হয় বা কোনো অবস্থাতে হাঁটানো না হয়, যাতে তার হাঁটলে কি অসুবিধা হবে, তার মায়োকার্ডিয়াল ইসকেমিয়াটা আরও বেড়ে যেতে পারে আর কি। ওকে, আর এর ফাঁকে যদি আপনার কাছে ইসিজি করার সুযোগ থাকে আপনি ইসিজিটা করে নেবেন।
তখন স্যাররা একটা কোশ্চেন থাকে, ধরেন আপনার কাছে ইসিজি মেশিনটা নেই, তখন আপনি কিভাবে বুঝতে পারবেন এমআই হয়েছে? তখন আপনি বলেন স্যার আমি তার ক্লিনিক্যাল সাইন সিমটম দেখেই কনফার্ম করতে পারি যে তার এমআই হয়েছে। দেন আপনি যে পেইনের যে ন্যাচার ক্যারেক্টারগুলো আছে সেগুলোকে এক্সপ্লেন করলেন। সো এমআই একটা স্যারের প্রিয় কোশ্চেন এটা থাকে। এরপরে এই রিলেটেড আরেকটা প্রিয় কোশ্চেন স্যারদের থাকে যে চেস্ট পেইনের একটা সিনারিও দেয়। স্যার অনেক সময় সিনারিও দেয় যে একটা 45 বছরের বা একজন 45 বছরের পুরুষ আপনার কাছে চেস্ট পেইন নিয়ে আসছে রাত 2টার দিকে, আপনি কীভাবে ম্যানেজ করবেন? আচ্ছা, তখন আপনাকে বলে নিতে হবে স্যার আমি প্রথমেই হিস্ট্রির একটা শর্ট হিস্ট্রি নিয়ে নেব, এবং শর্ট হিস্ট্রিতে আমি প্রথমে এটাকে আলাদা করতে চাই যে এটা সেন্ট্রাল চেস্ট পেইন নাকি পেরিফেরাল চেস্ট পেইন। মানে আপনার প্রতিটা কথা হবে স্পেসিফিক, যাতে স্যাররা ওই জায়গা থেকে জিজ্ঞাসা, তাহলে স্যাররা পরবর্তীতে ওই কথায় যেতে পারে যে সেন্ট্রাল চেস্ট পেইন কি, পেরিফেরাল চেস্ট পেইন কি, 2-3টা করে কজ বলেন, এটা তো বলা কোনো অসুবিধা হবে না। তো স্যার আমি প্রথমে সেন্ট্রাল চেস্ট পেইন আর পেরিফেরাল চেস্ট পেইন আমি বিষয়টা আলাদা করে নিব, এরপরে স্যার আমি তার হিস্ট্রি থেকে যেভাবে পাবো সেই অনুসারে আমি ম্যানেজ করব। যদি আমার পেইনটা সেন্ট্রালি পাই বা তার সাথে আমার কাছে মনে হচ্ছে অ্যাকিউট করোনারি সিনড্রোমের পেশেন্ট মনে হচ্ছে, সুতরাং সেই ক্ষেত্রে স্যার আমি পেশেন্টটাকে আমি উপজেলায় যে এই পর্যন্ত ট্রিটমেন্ট দিয়ে আমি তাকে রেফার করব। আর আমার যদি মনে হয় যে এটা পেরিফেরাল চেস্ট পেইন, তাইলে আমার কাছে যদি কোনো ইনভেস্টিগেশনের সুযোগ থাকে তো করব, আর না হলে আমি যে ডিডিগুলো বলবো, যেমন আপনাকে পেরিফেরাল চেস্ট পেইনে আপনি হয়তো কজ বললেন যে স্যার এটা নিউমোনিয়ার জন্য হতে পারে, সুতরাং নিউমোনিয়াকে আপনি কি ট্রিটমেন্ট দিবেন সেই ট্রিটমেন্টটা আমি তাকে এই জায়গাতে দিব। অতএব আপনার ডিডি বেসড আপনাকে অ্যান্সার হবে বা ডিডি বেসড আপনাকে জিজ্ঞাসা করা হবে, সেই বেসটি আপনি হচ্ছে বিষয়টাকে অ্যাপ্রোচ করবেন। আচ্ছা, সো চেস্ট পেইন থেকে আরেকটা কমন কোশ্চেন আসে, উপজেলা থেকে আরেকটা কমন কোশ্চেন স্যাররা করতে পছন্দ করেন, সেটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া থেকে। যে উপজেলা থেকে বা উপজেলাতে একটা আনকনশাস পেশেন্ট আসছে, আপনি কিভাবে ম্যানেজ করবেন? এটা নিয়ে কিন্তু একটা ডিটেইলড ক্লাস একটা আমার হচ্ছে আপনাদের কাছে আছে, আপনারা চাইলে কিন্তু বা আপনারা অলরেডি হয়তো দেখে ফেলেছেন অলরেডি ক্লাসটা। তাহলে যা বলছিলাম যে হাইপোগ্লাইসিমিয়া, সো হাইপোগ্লাইসিমিয়া সেম যে কোনো ডিজিজে একটা সেম প্যাটার্নে আপনাকে নিয়ে যেতে হবে, যে আমি একটা হচ্ছে হিস্ট্রি নিয়ে ফেলবো, স্যার একটা শর্ট হিস্ট্রি নিয়ে ফেলবো যে তার কোনো ডায়াবেটিস ছিল কিনা, তার একটা ইনসুলিনের হিস্ট্রি আছে কিনা, সে কোনো মিসড মিল করেছে কিনা, এরপর স্যার আমি একটা শর্ট তাকে আমি একটা কিছু ফিজিক্যাল এক্সামিনেশন বা জেনারেল এক্সামিনেশন করে দেখব যে তার কোল্ড কামি স্কিন আছে কিনা, তার পালসটা আমি চেক করে নেব, তার বিপিটা আমি চেক করে নিব। এরপর চেক করার সাথে সাথে আমি স্যার যেহেতু এই কেসটা আমার কাছে হাইপোগ্লাইসেমিয়া মনে হলে আমি তাকে ইমিডিয়েট ম্যানেজ করব। কিভাবে? সে কনশাস থাকলে কিভাবে দেবেন আর আনকনশাস থাকলে কিভাবে দিবেন, এইভাবে যেভাবে আপনারা ওই ক্লাসটা করছেন সেই অ্যান্সারটা দিবেন। আর যদি বলে উপজেলাতে একটা আনকনশাস পেশেন্ট আসছে, তখন কিভাবে অ্যান্সার করবেন? স্যার আমি সেক্ষেত্রে ফার্স্টে হিস্ট্রি নিয়ে নেব, শর্ট হিস্ট্রিতে দেখার চেষ্টা করব যে তার আর হচ্ছে কোনো আমার ডায়াবেটিসের হিস্ট্রি আছে কিনা, তার কোনো হাইপার টেনশনের হিস্ট্রি আছে কিনা, সে কোনো সাবস্টেন্স খায় কিনা, হিস্ট্রিটা নিয়ে নিব। এরপরে তার আমি ফিজিক্যাল এক্সামিনেশন করব। ফিজিক্যাল এক্সামিনেশন আমি আলাদা করতে যাই যে তার হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া আছে কিনা, বা তার হাইপারগ্লাইসেমিয়া কোনো কিছু আছে কিনা, বা তার কোনো স্ট্রোকের কোনো ফিচার আছে কিনা। এরপরে স্যার ম্যানেজমেন্ট করব আমি অ্যাকর্ডিং টু দ্য কজ, মানে আমার কাছে যেটা মনে হচ্ছে সেইভাবে আমি ম্যানেজ করব। তখন স্যার আপনাকে জিজ্ঞাসা করবে যে ধরেন কেসটা হচ্ছে একটা হাইপোগ্লাইসেমিয়া, তাহলে আপনি ম্যানেজ করেন, দেন আপনি সেইভাবে। অথবা স্যার আপনাকে স্ট্রোক থেকে জিজ্ঞাসা করলো যে ধরেন এটা হচ্ছে একটা স্ট্রোকের কেস, তখন আপনি স্ট্রোক থেকে যেভাবে অ্যান্সার করে সেভাবে করলেন। সো এই কেসটাকে এইভাবে আপনাদের হ্যান্ডেল করা শিখতে হবে। আচ্ছা, উপজেলা থেকে আরও কিছু কমন কোশ্চেন আসে, যেমন অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া থেকে কোশ্চেন করে যে অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া কীভাবে ম্যানেজ করবেন। এই ধরনের কোশ্চেন করলে সারা যদি এস না বলে থাকে, অবশ্যই আপনি এসটা জেনে নেবেন, কারণ আমি অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়াটা যখন ম্যানেজ করার ক্ষেত্রে অবশ্যই আমাকে কিন্তু জানতে হবে এস কত, কারণ চিলড্রেনের একভাবে ম্যানেজমেন্ট হবে এবং অ্যাডাল্টের এক ধরনের ম্যানেজমেন্ট হবে। সো অ্যাকিউট ওয়াটারি সেম ক্যাটাগরি, আসলে একটা হিস্ট্রি একটা এক্সামিনেশন করে ফেলবো, এক্সামিনেশনে তার স্ট্যাটাস অফ ডিহাইড্রেশন দেখবো, কারণ আমরা জানি ডায়রিয়াল ম্যানেজমেন্টে স্ট্যাটাস অফ ডিহাইড্রেশনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাকে ক্যাটাগরি এ বি সি অনুসারে তাকে ম্যানেজ করতে হবে।
এরপরে তাকে আমি ডায়রিয়ার ট্রিটমেন্ট শুরু করব। এরপর স্যাররা হয়তো ডায়রিয়াতে কিছু কমন কোশ্চেন করতে পছন্দ করে, যে ডায়রিয়ার প্রথম চয়েস অফ ফ্লুইড কি, কলেরা স্যালাইন, কলেরা স্যালাইন না থাকলে তুমি কিছু দিতে পারবা কিনা। হ্যাঁ স্যার, আমি নর্মাল স্যালাইনটা দিতে পারবো। কেন দিতে পারবো এটা আমি উপজেলা ক্লাসে আলোচনা করছি, আজকে আর করছি না, ওখানে আপনারা দেখে নিন। তো স্যার এই কোশ্চেন, তারপর ডিএ দেওয়া যাবে কিনা, না স্যার ডিএ দেওয়া যাবে না, এই কোশ্চেনগুলো এইটা। বা একটা আনকনশিয়াস পেশেন্টকে হঠাৎ করে আসছে, তুমি ডিএ দিবে কেন, না স্যার আমি ডিএ দিব না, কারণ সেই ক্ষেত্রে দের ইজ দ্য চান্স অফ সেরেব্রাল ইডেমা। ডায়রিয়ার কমপ্লিকেশন কি, এই বিষয়গুলো জিজ্ঞাসা করবে, আপনার অ্যান্সার করে দিবেন। আচ্ছা, ডায়রিয়া থেকে যাকে কোশ্চেন হয় তাকে কম বেশি ফ্লুইডগুলো থেকে কোশ্চেন করা হয়, যে আপনি যে নর্মাল স্যালাইন বলছেন বা কলেরা স্যালাইন বলছেন, এগুলো কী ধরনের স্যালাইন, এগুলো হচ্ছে আইসোটনিক স্যালাইন, কোনটা হাইপোটনিক আছে, কোনটা হাইপারটনিক আছে, হাইপোটনিক স্যালাইন কোথায় দেওয়া হয় 5% ডিএ, বা হাইপারটনিক স্যালাইন কোথায় দেওয়া হয়, এই কন্ডিশনগুলো আপনাদেরকে জেনে যেতে হবে। সো দিস ইজ এ কমন কোশ্চেন। এরপর যে আমাদের যেটা জানতে, উপজেলা থেকে অনেক সময় লেবার পেইন থেকে কোশ্চেন করা, বিশেষ করে মেয়েদের বলা হয় যে উপজেলায় আপনার কাছে আসছে, এবং একই সাথে আমি বলে নিই অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস থেকে স্যাররা ইন জেনারেল কোশ্চেন করতে পছন্দ করেন, বা টেল সাম কজ অফ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, অ্যাকিউট অ্যাবডোমেন থেকে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস থেকে জিজ্ঞাসা করতে পছন্দ করেন। স্যার আপনাকে বলছে যে ধরেন একজন উপজেলায় একজন মেয়ে আসছে লোয়ার অ্যাবডোমিনাল পেইন নিয়ে, আপনি কীভাবে ম্যানেজ করবেন। সো আপনি আবার তার কাছ থেকে এজ জেনে নেবেন, কারণ এজ জেনে তাকে আপনার ডিডিতে আপনার হেল্প হবে। এরপরে স্যার আমি তাকে হিস্ট্রি নিব, তাকে এক্সামিনেশন করে ফেলবো। স্যারা যদি কোনো সিনারিও না দেয়, আপনাকে এই বেস্টেই যেতে হবে। আর যদি স্যার সিনারিও দিয়েই দেয় যে একটা পেশেন্ট আসছে পেটের ডান সাইডে ব্যথা করছে, আপনি তাকে কীভাবে ম্যানেজ করবেন, তখন আমি তাকে বলবো স্যার আমার হিস্ট্রি থেকে মনে হচ্ছে দিস মে বি আ কেস অফ অ্যাকিউট অ্যাবডোমেন, মোস্ট প্রবাবলি অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। সেই ক্ষেত্রে আমি সার্জারিতে যেটা শিখেছি যে এনপিও রেখে তাকে অ্যান্টিবায়োটিক কাভারেজ দিব, যে ট্রিটমেন্ট অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস সেটা জাস্ট আপনি শুধু বলে দিবেন ওই জায়গাতে। আর উপজেলাতে যে লেবার পেইন কন্ডিশন যদি আপনাকে বলে, লেবার পেইন কীভাবে ম্যানেজ করব, স্যার ফার্স্ট আমি যথারীতি হিস্ট্রি নিয়ে নেব যে তার বাচ্চাটা কত দিনের বা কোন ট্রাইমেস্টারে আছে, পেইনটা কতক্ষণের হচ্ছে। এরপর এরপর তার থেকে আমি যদি পেইনটা হচ্ছে বেশি সময়, যদি দেখা যাচ্ছে পেইনটা 10 ঘন্টা ধরে হচ্ছে বা 8 ঘন্টা ধরে হচ্ছে, এবার তাকে আমরা একটা পিভি করব। পিভি কি ডাক্তারি করবে এটা জিজ্ঞাসা করে, আপনি বলবেন জি স্যার ডাক্তারি করে। যদি জিজ্ঞাসা করে আপনাকে করতে যদি না দেয়, এটা কিন্তু স্যার আপনাকে ট্র্যাপে ফেলার জন্য কোশ্চেন করছে, তখন আপনি বলবেন না স্যার একজন ডাক্তার হিসেবে আমার কর্তব্য, আমি পিভি করব, তবে আমার সাথে হচ্ছে আমার সাথে অবশ্যই প্রতিটা উপজেলা বা প্রতিটা হাসপাতালে মিডওয়াইফ থাকে গোলাপি পোশাক পরা, তাদের কাজই হচ্ছে বাচ্চাদের ডেলিভারি করানো। সো আমি তাদের একজন অ্যাটেন্ডেন্টকে নিব, এবং রোগীর পার্টি যদি একান্তই যদি আমাদেরকে করতে দিতে না চায়, সেই ক্ষেত্রে অবশ্যই আমি নিজে উপস্থিত থেকে মিডওয়াইফকে নিয়ে আমি রোগীটা পিভি করতে চাই। পিভি করে আমি দেখতে চাই যে লেবারটা কতদূর প্রোগ্রেস করেছে, এবার প্রোগ্রেস অনুসারে হচ্ছে ব্যবস্থা নিতে হবে, গুরুত্বপূর্ণ। এরপর স্যার একটা বিষয় জানতে চান যে পিভি করে আপনি আসলে কি দেখতে চান। অনেকে অনেক ধরনের উত্তর বলে, এটার কমন অ্যান্সারটা হচ্ছে স্যার আমি আগে প্রথমে অবস্ট্রাক্টেড লেবারটাকে এক্সক্লুড করতে চাই, যে পেইনটা অনেকক্ষণ ধরে হচ্ছে 14 ঘন্টা, হয়তো হেড এঙ্গেজ হয়ে গেছে, শো চলে আসছে, কিন্তু পেশেন্ট অলরেডি কাইল হয়ে গেছে। সো যখন কেসটা অবস্ট্রাক্টেড লেবার হলো, তখন কিন্তু আপনার কাছে উপজেলাতে ম্যানেজমেন্টের সুযোগ নেই। সো তখন আপনাকে বলতে হবে স্যার অবস্ট্রাক্টেড লেবার যদি আমার কাছে মনে হয়, আপনি যদি গাইনিতে যদি আপনি অভিজ্ঞ হন, আপনার যদি এফসিপিএস এমএস করা থাকে, আপনি বলতে পারেন স্যার আমার উপজেলায় যদি সুযোগ থাকে আমি অ্যাসিস্টেড ভ্যাজিনাল ডেলিভারি, বা আমার অ্যানেস্থেসিওলজিস্ট থাকলে আমি চেষ্টা করব যে সিজারিয়ান সেকশন করার জন্য, যদি সেই সুযোগটা না থাকে আমি অবশ্যই তাকে হায়ার সেন্টার রিফার করব, কাজ শেষ। তখনই সিজার নিয়ে স্যার একটা কোশ্চেন করে যে উপজেলায় কি রেগুলার কোনো অপারেশন হয় কি না। তখন আপনাকে বলতে হবে স্যার উপজেলাতে ইলেকটিভ অপারেশন হয়, তো ইলেকটিভ সিজারিয়ান হয়, অর্থাৎ দেখা যায় অফিস আওয়ারে, যে সকাল 10টা থেকে 2টা পর্যন্ত, মানে ওই হসপিটাল আওয়ারে যে সময় যখন ওই বিষয়ের কনসালটেন্ট, হয়তো গাইনি কনসালটেন্ট বা সার্জারি কনসালটেন্ট প্লাস অ্যানেস্থেসিওলজিস্ট থাকেন, তারা কিছু কেস সিলেক্ট করেন, সেই ইলেকটিভ কেসগুলো হয়। উপজেলাতে কখনো ইমার্জেন্সি এই কেসগুলো করা হয়ে থাকে না। এই বিষয়টা আপনারা বলে দিতে পারেন। এইভাবে প্রতিটা ডিজিজ আপনাকে কীভাবে ম্যানেজ করতে বলতে চান, সেই বিষয়গুলোকে একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা আপনাকে থাকতে হবে। আচ্ছা, অনেক সময় আপনাকে জিজ্ঞাসা করা যে উপজেলাতে গিয়ে তুমি কি কি কমন কেস পেতে পারো। তখন না সবাই না অনেক কঠিন কঠিন কেস বলা শুরু করে, বা আপনাকে বলছে যে উপজেলাতে একটা তোমার কাছে শিশু, তো ধরেন আপনি পেডিয়াট্রিক্সের একজন
মানুষ আপনাকে জিজ্ঞাসা করছে উপজেলায় তুমি কি কি শিশু কেস পেতে পারো বা পেডিয়াট্রিক্স কি কি কেস পেতে পারো, তখন দেখা যায় সবাই শুরু করে অ্যাজমা থেকে হেন তেন অনেক কিছু থেকে। কেন? আপনি কি ফিভার পাবেন না? আপনি উপজেলাতে কমন কিছু বলেন। সুতরাং সবসময় চেষ্টা করবেন যে কমন ডিজিজগুলো আগে বলার জন্য। সুতরাং উপজেলাতে বাচ্চা আসছে, আমি প্রথমে কি পেতে পারি? প্রথমে ফিভার পেতে পারি, এরপরে কমন কোল্ড পেতে পারি, এরপরে আমি অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া পেতে পারি। এই তিনটা তো আপনাকে শুরুতে বলা উচিত। এরপরে আপনি বাকিগুলোতে আপনি অ্যাপ্রোচ করেন যে স্যার আমি ব্রঙ্কিয়াল অ্যাজমা পেতে পারি, আমি অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস পেতে পারি, আমি নিউমোনিয়া পেতে পারি, এগুলো যাতে পরে আসে। তাহলে কিন্তু আপনি অনেকগুলো কজও বলতে পারলেন এবং আপনি হচ্ছে স্যারকে আপনাকে বেশি কোশ্চেন করার হচ্ছে এইদিকে সুযোগ করে দিলেন। আচ্ছা, লাস্ট অফ অল স্যাররা উপজেলা থেকে সবচেয়ে বেশি যে একটা ইদানিং যেটা কোশ্চেন করতে পছন্দ করেন সেটা হচ্ছে ইনজুরি রিলেটেড বা মেডিকো লিগাল অ্যাসপেক্টে আপনাকে কোশ্চেন করতে পছন্দ করেন। মেডিকো লিগাল অ্যাসপেক্ট এরকম বলে যে উপজেলাতে একজন স্ট্যাপ ইনজুরি নিয়ে আসছে, তুমি কিভাবে ম্যানেজ করবা? উপজেলাতে ফিজিক্যাল অ্যাসাল্ট নিয়ে আসছে, তুমি কিভাবে ম্যানেজ করবা? উপজেলাতে মাস ক্যাজুয়ালিটি নিয়ে আসছে, উপজেলাতে আরটিএ নিয়ে আসছে, এগুলো তুমি কিভাবে ম্যানেজ করবা? এই ধরনের কোশ্চেন ইনভ্যারিয়েবলি করে। তখন যে বিষয়গুলো আপনাদের মিস হয়ে যাবে সেটা হচ্ছে যে পেশেন্ট আসার সাথে সাথে কিন্তু রোগীর পার্টিকুলার্স, কারণ এটা কিন্তু আপনাকে উপজেলাতে বা সমস্ত হাসপাতালে পুলিশ খাতা থাকে যেখানে এটাকে নোট ডাউন করা হয়। এই কেসগুলোকে অবশ্যই কিন্তু রোগীর পার্টিকুলার্সকে নোট ডাউন করতে হবে। এক, দুই নাম্বার হচ্ছে আপনি তাকে সেই সময় একই সাথে তার হিস্ট্রি নেওয়ার পাশাপাশি তাকে সিমিলটেনাস ট্রিটমেন্ট শুরু করবেন। শর্ট হিস্ট্রি, তার যদি এবিসিজি রিসাসিটেশন প্রয়োজন হয়, এরপর হচ্ছে ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু কজ। হ্যাঁ, ওকে। যেমন স্ট্যাপ ইনজুরি আসছে, স্ট্যাপ ইনজুরি তো আপনি উপজেলায় ম্যানেজ করতে পারবেন না, সুতরাং তাকে ইমিডিয়েট ট্রিটমেন্টের দিকে আপনাকে হায়ার সেন্টার রেফার করতে হবে। বাট ফিজিক্যাল অ্যাসাল্ট যদি থাকে, হয়তো দেখেছেন তার শুধু একটা গায়ে কয়েকটা দাগ রয়েছে, সো সেটা তো আপনি উপজেলায় ম্যানেজ করতে পারবেন। সুতরাং তখন আপনি যে এবিসিডি ট্রিটমেন্ট দিয়ে তাকে উপজেলা ম্যানেজমেন্টের জন্য রাখলেন। কিন্তু আপনি পেলেন যে তার একটা টিবিয়া ভেঙে গেছে, তাকে কেউ মেরে তার টিবিয়া ভেঙে গেছে, আপনি তো তাকে উপজেলায় ম্যানেজ করতে পারবেন না, সুতরাং তাকে হচ্ছে রেফার করে দিতে হবে। সুতরাং স্যাররা কোন সিনারিও দিচ্ছে সেই বেস্ট আপনাকে অ্যান্সার করে দিতে হবে। এরপরে স্যাররা যেটা বেশি জানতে চান, আপনাকে ইনজুরি খাতায় ইনজুরিটা নোট ডাউন করতে হবে। ওকে, ওই উপজেলা যে পুলিশ খাতাটা থাকে সেখানে ইনজুরিটার পুরো ডেসক্রিপশন লিখতে হবে। একটা ইনজুরি নোট করার জন্য আমরা 7টা বিষয়ের দিকে খেয়াল রাখি, যে ইনজুরিটা হচ্ছে নেচারটা কেমন, যে এটা অ্যাব্রাশন, ব্রুইস, ল্যাসারেশন, ইকা ইকা, তারপরে হচ্ছে এটা ইনসাইজ টোন্ট অর ইনসাইজ লুকিং ওট, এই নেচারটা দেখে থাকি। আচ্ছা, এরপরে সাইডটা দেখে থাকি, কোথায় ইনজুরিটা হয়েছে, যে হাতে, পায়ে, উপরে, নিচে, এই সাইডটা দেখে থাকি। 3 নাম্বারটা হচ্ছে ইনজুরিটার কখন হয়েছে, ইনজুরিটার টাইমটা আমি দেখে থাকি। আচ্ছা, ইনজুরিটা নেচার না বলে ইনজুরিটার টাইপ বলাটা যুক্তিসঙ্গত হবে। এরপরে হচ্ছে ইনজুরিটা আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সিম্পল নাকি গ্রিভিয়াস, এই পয়েন্টটা হচ্ছে আমরা দেখে থাকি। ওকে, এই 7টা বিষয়ের মধ্যে একটা ইনজুরি যে 7টা বিষয় আছে এই ইনজুরি নোটের মধ্যে এই 4টা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি বলবেন স্যার আমি ইনজুরি নোটে অবশ্যই ইনজুরিটা কী ধরনের ইনজুরি, কখন হয়েছে, সেটার কালার কী রকম, হ্যাঁ সেটা, তারপরে হচ্ছে সিম্পল নাকি গ্রিভিয়াস, এই বিষয়গুলো আমাকে নোট ডাউন করতে হবে। অর্থাৎ ইনজুরি খাতাটা আপনাকে মেনটেন করতে হবে, এই কথাটা আপনাকে জিজ্ঞাসা করবে। এরপর অনেক সময় জিজ্ঞাসা করে আপনি পুলিশকে ইনফর্ম করবেন কিনা। হ্যাঁ, আমি পুলিশকে ইনফর্ম করব। কিছু কিছু জায়গায় আমাকে পুলিশে ইনফর্ম করতে হবে, যেমন আপনার কাছে মনে হচ্ছে যে কেসটা হোমিসাইডিয়াল বা সুইসাইডিয়াল হতে পারে, বা আপনার কাছে কোনো হচ্ছে একটা আনন্যাচারাল ডেথ নিয়ে আসছে। অর্থাৎ দেখেন যে 20 বছর একটা মেয়ে ডেড নিয়ে আসছে, তাকে তো আপনার কাছে নিয়ে আসতে, তো সেটা তো আনন্যাচারালি মনে হচ্ছে। এরপরে হচ্ছে আরটিএ, ম্যাসিভ ক্যাজুয়ালিটি, অনেকগুলো ক্যাজুয়ালিটি নিয়ে আসছে আপনার কাছে, রেপ ভিকটিম নিয়ে আসছে, হ্যাঁ রেপ ভিকটিম, এগুলো কিন্তু অবশ্যই পুলিশকে ইনফর্ম করতে হবে। ওকে, আর যদি জিজ্ঞাসা করে যে পুলিশকে জানানোর আগে আপনি কাকে জিজ্ঞাসা করবেন, অথবা আপনাকে বলতেছে যে উপজেলা আপনি একটা কেস ম্যানেজ করতে পারছেন না, তখন আপনি কি করবেন? তখন আপনি বলবেন স্যার আমি প্রথমে আমার ইউএইচএফপিওকে জানাবো, এরপরে হচ্ছে আমি অবশ্যই পুলিশকে জানাবো এবং তারপরে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এখন আরেকটা এখানে স্যারদের প্রিয় কোশ্চেন থাকে যে উপজেলাতে একটা লোক আসছে, মাস তার সাথে অনেক লোক আসছে, আপনি সিনারিওটা কীভাবে ম্যানেজ করবেন? তখন আপনাকে অ্যান্সার করতে হবে স্যার এই ম্যানেজমেন্টে আমার কাছে 2টা পার্ট আছে।
একটা পার্ট হচ্ছে আমার লোকজনকে বা ম্যানেজমেন্ট করতে হবে, একটা রোগীকে ম্যানেজ করতে হবে। তাহলে আমি একসাথে রোগীকে ম্যানেজমেন্ট করা শুরু করব এবং একই সাথে ওই দলবদ্ধ লোকের মধ্যে থেকে সবচেয়ে যে হর্তাকর্তা বা চেয়ারম্যান গোছের বা কর্তা গোছের তাকে ডেকে নিব, ডেকে নিয়ে তাকে বলবো যে আপনার রোগীকে আমরা সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি, তবে যদি এখানে ম্যানেজমেন্ট না করতে পারি তাহলে তাকে আমরা রেফার করব, এইরকম। অর্থাৎ তাকে আপনাকে আশার বাণীটা শোনাতে হবে। এই বিষয়গুলো আপনি হচ্ছে স্যারকে অ্যাড্রেস করবেন। আচ্ছা, ইনজুরি নোট নিয়ে যখন কথা বললাম তখন ইনজুরি নোট নিয়ে স্যাররা জিজ্ঞাসা করে যে ইনজুরি নোট তো করলেন, তো আপনারা তারপর ইনজুরি সার্টিফিকেটটা কে দিবে, ইনজুরি সার্টিফিকেটটা কে দেয়? তখন আপনাকে বলতে হবে স্যার ইনজুরি সার্টিফিকেট একার কোনো ডিসিশনে হয় না। ইনজুরি সার্টিফিকেট দেওয়া হয় হচ্ছে একটা বোর্ড থাকে, এই বোর্ডটাতে 3জন মেম্বার থাকে, সাধারণত আরএমও, ইউএইচএফপিও এবং যে ডাক্তার অ্যাটেন্ড করেছেন তিনি থাকে।